ঠিক ৭২ ঘন্টা আগে দিল্লির রাজধানী দিল্লির একদম প্রাণকেন্দ্র লালকেল্লার সামনে চাঁদনি চক মেট্রো স্টেশনের গেট নাম্বার 1 এর সামনে এক ভয়াবহ বিস্ফোরণ, যাতে ঝলসে যায় বেশ কিছু গাড়ি এবং রাস্তায় পড়ে থাকতে দেখা যায় ছিন্ন ভিন্ন দেহ। বিস্ফোরণের যে প্রকৃতি ছিল, যে অভিঘাত ছিল, তাতে সাধারণভাবে আপাত দৃষ্টিতে আশঙ্কাটা হচ্ছিল যে এটা কোনো নাশকতা কিনা। কারণ ঘটনাস্থল জুড়ে যে ছবি উঠে আসছিল তাতে চারিদিকে স্পষ্ট ভয়াবহ বিস্ফোরণ, নাশকতার ছক। আর যত সময় এগোচ্ছে ততই সেই আশঙ্কাটাই সত্যি হচ্ছে। ইতিমধ্যে 4টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। বিস্ফোরণে ঝলসে যাওয়া গাড়ি থেকে যে ঝলসে যাওয়া দেহ উদ্ধার হয়েছে তার ডিএনএ উমর নবীর মায়ের ডিএনএর সঙ্গে ম্যাচ করেছে, অর্থাৎ সুইসাইড বম্বার ওই উমর নবী। আল ফালা বিশ্ববিদ্যালয় তার 17 নম্বর বিল্ডিংয়ের 13 নম্বর রুমে কি চলতো, কিভাবে ডক্টররা, যারা তাদের যে সাদা পোশাকে আমরা যে ডক্টরদের দেখি, যাদের আমরা ঈশ্বর ভাবি, যাদের উপর আমরা ভরসা করি, সেই পেশা থেকে, সেই ফ্রেটার্নিটি থেকে একের পর এক ব্যক্তি, একের পর এক মহিলা, তারা এই টেরর নেটওয়ার্কে, এই টেরর মডিউলে অংশ হয়ে গেলেন। কিভাবে তারা অপারেশন করতেন, এর যত তদন্ত গভীরে যাচ্ছে তত উঠে আসছে শিউরে ওঠার মতো তথ্য। গোটা দেশ জুড়ে শুধুমাত্র ওই দিল্লির ব্লাস্ট নয়, বরং এখনো পর্যন্ত চর্চা চলছে যে দিল্লিতে পরিকল্পনা মাফিক ব্লাস্ট হয়েছে, নাকি যখন বিস্ফোরক নিয়ে যাচ্ছিল উমর নবী তখন অ্যাক্সিডেন্টাল ব্লাস্ট হয়েছে। কিন্তু যে ইঙ্গিত উঠে আসছে তদন্তে, যে তথ্য উঠে আসছে, সেই ডটগুলোকে জুড়ে তদন্তকারীরা ইতিমধ্যে নিশ্চিত গোটা দেশ জুড়ে সিরিয়াল ব্লাস্ট ঘটানোর লক্ষ্য ছিল এই উমর মোজাম্মেল শাহিনদের। সিরিয়াল ব্লাস্ট, ভারত অতীতেও সিরিয়াল ব্লাস্ট প্রত্যক্ষ করেছে, কিন্তু গত 1 দশকেরও বেশি সময় ধরে দেশে সিরিয়াল ব্লাস্টের ঘটনা ঘটেনি। সেই রকমই ভয়াবহ সিরিয়াল ব্লাস্টে গোটা দেশকে কাঁপিয়ে দেওয়ার চক্রান্ত করছিল এই উমর মোজাম্মেলরা, যার জন্য বিপুল পরিমাণে বিস্ফোরণের রসদ মজুত করা হয়েছিল। প্রশ্ন উঠছে যে সবার চোখ এড়িয়ে, বিশেষ করে আমরা কয়েক মাস আগেই যেভাবে পহেলগাঁওয়ে টেরর অ্যাটাক দেখেছি, বিভিন্ন সময় খবর উঠে এসেছে সূত্র মারফত যে পাকিস্তানে জঙ্গি নেটওয়ার্ক তারা সক্রিয়, তারা আরও একবার ভারতের মাটিকে কাঁপাতে চায়। কারণ অপারেশন সিন্দুরের যে ক্ষত, সেই ক্ষত তাদের এখনও রীতিমতো জ্বলছে। তারা কোনো না কোনোভাবে ভারতকে ডিস্টার্ব করতে চায়। সেরকম একটা পরিস্থিতিতে রাজধানী দিল্লিতে এবং তারই উপকণ্ঠে প্রাইম লোকেশনে কিভাবে এত বিস্ফোরক মজুদ হলো, এই সব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন প্রসূন ব্যানার্জি, যিনি অবসরপ্রাপ্ত আইপিএসও। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে অঙ্কন দত্ত, কংগ্রেসের পক্ষ থেকে সুমন রায়চৌধুরী, সিপিআইএম এর পক্ষ থেকে সপ্তর্ষি দেব, এবং আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার প্রাক্তন ডিজি অধীর শর্মা। আমি আলোচনায় আসার আগে একটু দেখাই যে সর্বশেষ কি তথ্য উঠে আসছে। দেখুন, দিল্লি বিস্ফোরণ নিয়ে শিউরে ওঠা খবর, রাজধানী জুড়ে ছিল সিরিয়াল ব্লাস্টের পরিকল্পনা। বিস্ফোরণের পর কেটে গেছে 3টি দিন, এরই মধ্যে স্পষ্ট হয়ে গেছে দিল্লি বিস্ফোরণের পেছনে ছিল জঙ্গিদের চক্রান্ত। কিন্তু কিভাবে নাশকতা চালানোর চেষ্টা চালিয়েছিল জঙ্গিরা? দিল্লি পুলিশ সূত্রে খবর, রাজধানীর 6টি জায়গায় এই বিস্ফোরণের ছক কষেছিল সন্ত্রাসবাদীরা। অযোধ্যা কাণ্ডের দিন অর্থাৎ 6 ডিসেম্বর এই হামলা চালানোর পরিকল্পনা ছিল, আর সেদিন না হলে 26শে জানুয়ারি। এর জন্য রেড ফোর্টে এই বছরের জানুয়ারি মাসে রেকিও করে এসেছিল ওমর ও মোজাম্মেল। পরিকল্পনা বাস্তবায়িত করতে কাজে লাগানো হচ্ছিল 22টি গাড়ি, এর মধ্যে 4টি গাড়ি বাজেয়াপ্ত করেছে গোয়েন্দারা। রেড ফোর্টের কাছে বিস্ফোরণ হওয়া হুন্ডাই i20 গাড়ির চালক ছিল উমারি। ডিএনএ টেস্টের পর এ ব্যাপারে নিশ্চিত হয়েছে পুলিশ। প্রায় 10 থেকে 12টি বডিকে যখন ম্যাচ করানো হয় তার মধ্যে একটি মিলে যায় এবং তা থেকেই কার্যত স্পষ্ট হয় যে সুইসাইড বোম্বার হিসেবেই কাজ করেছিল উমর নবী এবং মৃত্যু হয়েছে উমর নবী। বুধবার রাতে ফরিদাবাদে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় লাল ইকো স্পোর্ট গাড়িটি। সোমবার অস্ত্রসহ বাজেয়াপ্ত হয়েছে মারুতি ডিজায়ার। বিস্ফোরক সহ উদ্ধার হয়েছে একটি ব্রেজা গাড়ি।
গাড়িটিতে হরিয়ানার রেজিস্ট্রেশন নম্বর, রেজিস্ট্রি ছিল ডক্টর শাহিনের নামে। গাড়িগুলি বারবার হাত বদল হয়েছিল। সবকটি গাড়িকেই একসময় একসঙ্গে দেখা গেছে ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয় চত্বরে। ফলে গোয়েন্দারা একটা বিষয় একমত যে এই হামলার এপি সেন্টার ছিল এই বিশ্ববিদ্যালয়। তদন্তের স্বার্থে এদিনই সেখানে পৌঁছেছে এনআইএ থেকে দিল্লি স্পেশাল সেল। হাজির ছিল বম্ব স্কোয়াডও। সেখানে কি ধরনের কাজ চলত তা নিয়ে তদন্তে নেমেছে ইডিও। তারা প্রতিষ্ঠানের তহবিল এরই মধ্যে বাজেয়াপ্ত করেছে। এনআইএ, এনএসজি থেকে আরম্ভ করে ইডি প্রত্যেকের স্ক্যানারে রয়েছে এই মুহূর্তে আলফালা ইউনিভার্সিটি, যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হরিয়ানার আলফালা ইউনিভার্সিটি, যেখানে ফালা স্কুল অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ সেন্টার অ্যান্ড হসপিটাল, যেখান থেকে একাধিক ডাক্তারকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে জম্মু কাশ্মীর। এবং উমর নবী যে কিনা বোম্বার, তার ইতিমধ্যেই মৃত্যু হয়েছে বলে এমনটাই স্পষ্ট হচ্ছে। নাশকতায় জড়িত সন্দেহে ওমরের শ্যালক ফাহিমকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণের আগে একটি মসজিদে গিয়েছিল ওমর। সেখান থেকে ফিরেই গাড়ি বের করে সে। গোয়েন্দাদের অনুমান, প্রথমে রেড ফোর্টের কাছে বিস্ফোরণের প্ল্যান ছিল তার, কিন্তু সোমবার ওই চত্বর বন্ধ থাকায় ছক বদলায় সে। তাড়াহুড়ো করে ভিড় থাকা সিগন্যালেই ঘটে বিস্ফোরণ। তবে দীর্ঘদিন ধরে এই পরিকল্পনা চললেও কেন তার কোনো হদিশ পেল না গোয়েন্দারা, তা নিয়ে প্রশ্ন উঠছে। পুলওয়ামা থেকে পেহেলগাম, একের পর এক জঙ্গি হামলা হয়েছে, কিন্তু আগাম কোনো হদিশ পায়নি পুলিশ। তাই এই ফাঁক কিভাবে বোঝানো যায় তার জন্য দফায় দফায় বৈঠক করছে স্বরাষ্ট্র মন্ত্রক। তবে ব্যর্থতা নিয়ে দুষতে ছাড়ছে না বিরোধীরা। কলকাতা টিভি। আমি প্রথমে যাব অধীর শর্মার কাছে। মিস্টার শর্মা, যেভাবে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন ধরে এই পরিকল্পনা, একদম নির্দিষ্টভাবে একাধিক গাড়ি, সেই গাড়িগুলো সেগুলো কেনা বা সেগুলোর হাত বদল, বিপুল পরিমাণে একটা জায়গা থেকে 2900 কেজি বিস্ফোরক উদ্ধার হচ্ছে, এটা সাম্প্রতিক অতীতে যার নজির রয়েছে কিনা সেটা মনে করতে পারছি না। এরকম একটা নেটওয়ার্ক তৈরি করে, একটা মডিউল তৈরি করে, এবং যেখানে নির্দিষ্টভাবে চিকিৎসকরা, অর্থাৎ যাদের ওপর আপাতভাবে সন্দেহ আসার কথা নয়, এই মডিউলের তারা অংশ হয়ে গেলেন। এবং এই যে সিরিয়াল ব্লাস্টের একটা ছক ছিল, এটা আশঙ্কা করা হচ্ছে, যেটা দুটো সম্ভাবনা রয়েছে, যে আইদার 6ই ডিসেম্বর অর্থাৎ বাবরি ধ্বংসের দিন, অথবা 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন। আপনি এখনো পর্যন্ত যে ফলো করেছেন এই গোটা ঘটনার যে গতি প্রকৃতি, আপনার কি বিশ্লেষণ? দেখুন, এটা ঘটনা একসাথে ঘটে গেছে, কিন্তু ডিটেকশনটাও হয়েছিল। বেসিক্যালি জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে ডিটেকশনটা আরম্ভ হয়। ওরা জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশ, পার্টিকুলারলি শ্রীনগর ডিস্ট্রিক্ট পুলিশের এসএসপি, তার বিশেষ রোল ছিল। ওখানকার এসএচও অথবা অফিসার ইনচার্জ, তাদের একটা সন্দেহ হওয়াতেই প্রিলিমিনারি ইনকোয়ারি করার পরে ওনাদের সন্দেহ হলো যে অন্য রাজ্যেও এটা একটা মডিউল অ্যাক্টিভ আছে। তো ওনারা অ্যালার্ট করে দিয়েছিলেন। ফরিদাবাদ পুলিশ কমিশনারেট আছে ওখানে, তারপরে উত্তরপ্রদেশ পুলিশ, ওদের এটিএস, ওরাও বিভিন্ন জায়গায় সার্চ তল্লাশি চালিয়ে যে লোকগুলোকে অ্যারেস্ট করেছে। আমার মনে হয়েছে এটা অরিজিনটা হয়েছে ওখান থেকেই। কিন্তু এখানে আমার যেটা মনে হলো যে ফেলিয়ার হয়েছে অন দ্য পার্ট অফ দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ স্পেশাল সেল ইজ পার্টিকুলারলি এম্পাওয়ার্ড। এর অতীতে ওদের নিজস্ব, ওদের যে human intelligence আছে, এছাড়া টেকনিক্যালি অলসো দে আর ওয়েল এন্ডাউড, and they work in close collaboration with the Intelligence Bureau of Government of India. এইটা যেহেতু এরা সবাই এনসিআর রিজন, ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন মধ্যে মডিউল তৈরি করে নিয়েছিল, ওখানেই থাকতো আর দিল্লি যাওয়া আসা করতো। তো দিল্লি পুলিশ অ্যাজ সাচ এরা খুব একটা আগে থেকে টের পেয়েছে বলে আমার মনে হলো না। আর যেদিন ব্লাস্ট হলো সেদিনও হরিয়ানা অ্যান্ড দিল্লির মধ্যে একটা যে বর্ডার আছে বদরপুর, ওখান থেকে গাড়ি নিয়ে ঢুকে পড়লো। তারপরে একটা পার্কিং লটে 3-4 ঘন্টা গাড়ি ছিল। তারপরে যেটা বিভিন্ন ফুটেজ থেকে বোঝা যাচ্ছে যে কানাট প্লেস অথবা অন্যান্য এলাকায় ঘোরাঘুরি করেছে। তো এখানে বর্তমান যে মেথোডোলজি গুলো আছে, মেট্রোপলিটন পুলিশ যেভাবে কাজ করে বিভিন্ন সিসিটিভি মারফতে কন্ট্রোল রুমতে দেখা হয় আর বিশ্লেষণ করা হয়, ওর মধ্যে মনে হয় আর একটু বেটার মেথোডোলজি আনতে হবে। যে কোনো এরকম গাড়ি সাসপিশিয়াস অবস্থাতে 3-4 জায়গায় যদি ঘুরছে, তো ওদেরকে মানে চেক করার, আমার মনে হলো এই গাড়িটা কোথাও চেক হয়নি। বিকজ আরেকটা ফুটেজ ছিল যে পিইউসি যে গাড়ির চালক ছিল, কার বম্বার যেটা আমরা বলতে পারি, ওর হয়তো সন্দেহ হচ্ছে যে আমার পলিউশন আন্ডার চেক সার্টিফিকেট নেই,
সেই সময় করাতে গেছে, সেটা আবার সিসিটিভি ফুটেজে উঠে এসছে। তো সেইগুলো তারপরে পার্কিং লট থেকে যে পার্কিং অ্যাটেন্ডেন্ট থাকে তাদেরও একটা লোকাল পুলিশ, অর্থাৎ ওখানকার যে পুলিশ স্টেশন এলাকার মধ্যে পার্কিং লট ছিল, যদি এরকম কোনো সন্দেহ হয় তো লোকাল পুলিশের কন্ট্রোল নাম্বারগুলো দেওয়া থাকে অথবা বিভিন্ন কন্ট্রোল রুম নাম্বারগুলো দেওয়া থাকে। তো ওখানে আমার মনে হয় 8 to 10 আওয়ার্স একটা গ্যাপ হয়ে গেছে। আদারওয়াইজ এই মডেলের অন্য সদস্যগুলো ছিল, তারা ফরিদাবাদ থেকে অ্যারেস্ট হয়েছে, ইউপি পুলিশ অ্যারেস্ট করেছে, কিছুটা জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশ অ্যারেস্ট করেছে। সো আই উইল নট কল ইট এ টোটাল ফেলিয়ার, বাট ইয়েস দেয়ার ওয়াজ এ পার্শিয়াল ফেলিয়ার। আর যেগুলো আপনি বললেন যে বিভিন্ন কেমিক্যাল অথবা এক্সপ্লোসিভ ম্যাটেরিয়াল জড়ো করে রেখেছিল, এটাও বোঝা যাচ্ছে দিস ওয়াজ নট বিং ডান ওভার মান্থস বাট অ্যাটলিস্ট ফর 2 years। আর বিভিন্ন সময় এই কেমিক্যাল গুলো কিনে এক জায়গাতে স্টোর করে রাখছিল। কিন্তু ওখানেও যেটা একটা মানে ভুল হয়েছে, একজন বাড়ি অথবা রুম ভাড়া দিয়েছে, সে পুরো প্রোটোকল ফলো করেনি। এখন বিভিন্ন পুলিশ কমিশনারেট এলাকাগুলোতে, পার্টিকুলারলি জেলা পুলিশ না করলেও একটা কমিশনার পুলিশ তরফ থেকে অর্ডার থাকে, কাউকে বাড়ি ভাড়া দিলে আপনি তার ফুল ডিটেলস নেবেন, অর্থাৎ তার আইডেন্টিটি, তারপরে তার পার্মানেন্ট অ্যাড্রেস ব্যাপারে যে আধার কার্ড, এগুলো পার্টলি ওখানে ফলো করা হয়েছে। ফরিদাবাদে ওরা যে বিভিন্ন সময় এসে এক্সপ্লোসিভ মেটেরিয়াল ডিপোজিট করে গেছে, দিস ওয়াজ নট টাইমলি ডিটেক্টেড বাই লোকাল পুলিশ, ফরিদাবাদ পুলিশ পুলিশ কমিশনার। যখন ওরা জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশ থেকে অ্যালার্ট পেয়েছে, তারপরে ওটা গিয়ে সার্চ করে গিয়ে আর্মস অ্যামিনিশন প্লাস এক্সপ্লোসিভ মেটেরিয়াল এগুলো পেয়েছে। তো এটা তো মানে যে ঘটনাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। তারপরে যে কনস্পিরেসি অ্যাঙ্গেল গুলো, মানে এতদিন ধরে যে মডেল ছিল, কিভাবে চালাচ্ছিল, কার সঙ্গে লিঙ্ক, তো এটা নিয়ে আমি এখন বিশেষ করে বলতে পারছি না, বাট আই হোপ। আমি আসবো মিস্টার শর্মা আপনার কাছে, আমি খুব সংক্ষেপে বাকিদের কাছে একটু যাব। আমার এখানে আমি আসবো আপনার কাছে। As you can understand, not only uniform police but intelligence agencies, NSG, NIA, আজকে শুনলাম even enforcement directed, so that they can take into account the financial matters involved in which way this Al Falah University was being run. আমি আসবো আপনার কাছে মিস্টার শর্মা। আমি একটু অঙ্কনের কাছে আসি, যে অঙ্কন আমরা মাস 6 আগেই দেখেছি পহেলগাঁও টেরর অ্যাটাক, এবং এর আগে পুলওয়ামা দেখেছি। দুটি ক্ষেত্রেই বারবার উঠে এসেছিল সিকিউরিটি ল্যাপসের কথা, এবং অপারেশন সিন্দুরের রেশ এখনো কাটেনি, বরং অপারেশন সিন্দুর সেটা যে স্থগিত আছে, সেটা যে বন্ধ হয়নি, এটা বারবার আমাদের আর্মড ফোর্সেসের তরফ থেকে এই বিষয়টার উপর জোর দেওয়া হচ্ছে। সেরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা যখন জানি যে কোনো সময়ে জঙ্গিরা তারা আবার টার্গেট করতে পারে, সেখানে এত দিন ধরে এত বিস্ফোরক মজুত হলো একদম রাজধানীর উপকণ্ঠে, রাজধানীর মধ্যে একটা গাড়ি এসে এভাবে ঘুরলো, বেরোলো, আবার ঢুকলো, তারপর ওখানে এতক্ষণ পার্ক করা থাকলো, তারপর চাঁদনি চক মেট্রো স্টেশনের কাছে সিগন্যালে সেটা আস্তে আস্তে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটলো। সিকিউরিটি ল্যাপস, এর দায় এড়াতে পারে সরকার? না, আমাদের সরকার তো দায় এড়ানোর সরকার নয়। আমাদের সরকার টিভি ব্লাস্টের তত্ত্ব আনে না বিস্ফোরণ হলে, বা আমাদের সরকার এর পেছনে কোনো চক্রান্ত রয়েছে, কোনো মহাজাগতিক চক্রান্ত রয়েছে, বন্যপ্রসূদের চক্রান্ত রয়েছে বলে এ ধরনের ফালতু মন্তব্য করে না। দায় নিশ্চয়ই রয়েছে, সিকিউরিটি ল্যাপস নিশ্চয়ই হয়েছে। কারণ কোনো মানুষের যদি একজন মানুষেরও মৃত্যু হয়, তাহলে সেখানে যদি নিরাপত্তার কোনো বিচ্যুতি থাকে, নিরাপত্তার কোনো গাফিলতি থাকে, সেটাকে অ্যাড্রেস করা প্রয়োজন। কিন্তু একই সঙ্গে এটাও দেখা প্রয়োজন যে এই যে আপনি বললেন যে অপারেশন সিঁদুরের যে আমরা দেখেছিলাম, সংক্ষেপে আমি সবার কাছে যাব, 1 মিনিট একদম 1 মিনিট পেলেই যথেষ্ট। অপারেশন সিঁদুরের পর থেকে এ পর্যন্ত যতগুলো সিকিউরিটি ফোর্স রয়েছে গোটা ভারতবর্ষে 286টা অপারেশন চালানো হয়েছে। শেষ 1 মাসে যদি দেখেন 13টা এই ধরনের, আমি তারিখ ধরে ধরে বলতে পারি, সময়ের অভাবে আই এগ্রি অঙ্কন, বাট অ্যাট দ্য সেম টাইম তোমায় একটা কথা বলছি, ডেফিনেটলি আমাদের সিকিউরিটি ফোর্সেসের প্রতি আমাদের চূড়ান্ত রেসপেক্ট রয়েছে, আমরা তাদের উপর ভরসাও রাখি। তো তোমায় একটা জিনিস মাথায় রাখতে হবে যে সিকিউরিটি ফোর্সেসের কাজটা হচ্ছে পেনাল্টি কিকের মতো। পেনাল্টিকে গোল করাটাই হচ্ছে সেটা এক্সপেক্টেড, কারণ যদি গোলটা মিস হয় তাহলে ডিজাস্টার হয়ে যাবে, এবং এখানে এতগুলো প্রাণ কিন্তু ঝরে গেছে। এবার ডেফিনেটলি এবার এই জায়গাতেই আমি আসছি, যে আগে টেরর নেটওয়ার্কটার হদিশ পাওয়ার কারণে হয়তো আরো আমি খুব ভালো কথা, আমি যেহেতু রাজনৈতিক কর্মী, আমি দুটো রাজনৈতিক কথা বলছি। এই যে আল ফালাহ ইউনিভার্সিটি
গত বছর চলে যান 2024 সালে এই আলফালা ইউনিভার্সিটির মাথায় যখন জাভেদ সিদ্দিকী বসছে, আমরা বারবার করে বলেছিলাম তিহার জেল খাটা একজন আসামি যার বিরুদ্ধে নানা সময় রাজনৈতিক মানে উগ্রপন্থী কথাবার্তা বলার অভিযোগ উঠছে, জেলও খেটেছেন, কংগ্রেস আমলে জেল খেটেছেন, এই ব্যক্তিকে ওই চেয়ারে বসানো হচ্ছে কেন? তখন কে বাঁচিয়েছে? তার পাশে দাঁড়িয়েছে কংগ্রেস। যখন সাহারানপুরে এই নেটওয়ার্কটাকে নিয়ে আমরা অ্যাটাক করতে যাচ্ছি, আটকানো হচ্ছে রাজনৈতিক স্বার্থে। আমি সবার কাছে 1 মিনিট করে যাব। নপিয়া, তথ্যভিত্তিক আলোচনা তো হবেই নিশ্চয়ই এই প্যানেলে। আমাকে একজন নাগরিক হিসাবে যেটা সবচেয়ে বেশি ভাবাচ্ছে, সমাজের যেটা উচ্চ স্তর, যাদের আমরা খুব রেসপেক্ট করি, ডক্টরস, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, যাদের আমরা খুব সম্মানের চোখে দেখি, সেই জায়গায় অবধি তাদের মনের মধ্যে, তাদের ভিতরে ধ্যানের মধ্যে মৌলবাদটা ধীরে ধীরে আস্তে আস্তে ঢুকে যাচ্ছে। না, তাদের মধ্যে আপনি ঢুকে যাচ্ছে, আপনি ইন জেনারেল বলতে পারেন না। আমি ইন জেনারেল বলছি না, ইন জেনারেল বলতে পারেন না যে ডক্টরদের মধ্যে মৌলবাদ ঢুকে যাচ্ছে। নো নো, উই কান্ট সে দ্যাট। না, নিশ্চয়ই তুমি ঠিকই বলেছো। আমরা আস্তে আস্তে আমরা যেটা দেখতাম, যে আমরা বলতে পারি যে সাধারণভাবে যেটা ধরা হতো, যে যারা একটু, যদিও সেটার কোনো প্রামাণ্য তথ্য নেই, যে শুধুমাত্র পিছিয়ে পড়া যারা, তাদেরই ব্রেন ওয়াশিং হতো বা তাদেরই এরকম ভাবে ইন্ডক্ট্রিনেট করা হতো। এর আগেও আমরা দেখেছি যে মেধাবী পড়ুয়া, তাদের ইন্ডক্ট্রিনেট করা হয়েছে, এটা আমরা আগেও দেখেছি। সুমন, আমি আসবো খুব সংক্ষেপে, আমি প্রসুন্দার কাছে আসবো। প্রসুন্দা, প্রথমে 10-11 যারা মারা গেছেন এবং যারা আহত হয়েছেন, সেই সব মানুষগুলোর আত্মার প্রতি আমাদের শ্রদ্ধা এবং তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রয়েছে। 2025-এর আমরা দেখলাম যে 10-11 হয়েছে ব্ল্যাক মানডেতে। 2025 26 জন কিল্ড পহেলগামে, 19 পুলওয়ামায় 40 CRPF জওয়ান কিল্ড, 16 পাঠানকোট অ্যাটাক 10 কিল্ড, 2016 উরি 17 কিল্ড, 15 গুরদাসপুর 10 কিল্ড। হাউ মেনি ইউ ওয়ান্ট? কত লাগবে? অমিত শাহ একটা কনসিস্টেন্সি আছে, ব্যর্থতার কনসিস্টেন্সি, ধারাবাহিকভাবে শূন্য করবেন এবং তারপরে গম্ভীরভাবে রাত্রি 10টার সময় হাঁটছেন ওখানে গিয়ে। কি দেখছিলেন? যখন সকালে ফরিদাবাদে অত বিস্ফোরক উদ্ধার হলো, আপনি ভাবুন, কমন সেন্স, এর জন্য কোনো পুলিশ হওয়ার দরকার, কিছু হওয়ার দরকার নেই। তখন ফরিদাবাদ দিল্লির রুটে একটা সাধারণ লোক চেকিং লাগাবে, বদরপুর দিয়ে 8টা 10 মিনিটে গাড়িটা ক্রস করেছে। There was no checking. No checking. 2টোর সময় কনট প্লেস পুলিশ স্টেশনের সামনে গাড়িটাকে দেখা গেছে, আর 3টের সময় 3:19 ঢুকেছে পার্কিং এ। এর মধ্যে কি হয়েছে আমরা জানি না, কিন্তু এখনো 8টা থেকে 3টে কোথায় কোথায় গিয়েছিল আমরা এখনো জানি না। এবং ভাইটাল পয়েন্ট তুলেছেন, আপনি দেখুন কি অবস্থা। খুব সংক্ষেপে আমার দুটো কথা মৌখিয়াতে। এক হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা আমাদের দেশের আর্মড ফোর্সেস এর দ্বারা একটা ব্রিলিয়েন্ট অপারেশন এক্সারসাইজ, যাই বলুন, অপারেশন সিন্দুর, সেইটার আউটকামটাকেই কম্প্রোমাইজ করে দিচ্ছে। তার কারণ একটা, আমরা যখন অপারেশন সিন্দুরের লেজিটিমেসি নিয়ে আলোচনা করেছি, সেটা এইটা ছিল যে এরপরে এমন ভাবে আমরা টেররের এপিসেন্টার্স গুলোকে অ্যাটাক করবো অ্যাক্রস দ্য বর্ডার, আর এইরকম টেরর অ্যাটাকস আমাদের দেশে হবে। কিন্তু হলো, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের দেশের ক্যাপিটাল দিল্লি, সেইখানে যদি এইরকম ল্যাক থাকে, দিল্লি পুলিশ কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, আর এখন অরবিন্দ কেজরিওয়ালও নেই, বিজেপিরই গভর্নমেন্ট দিল্লিতে, বিজেপিরই গভর্নমেন্ট দেশে, দিল্লি পুলিশও বিজেপির আন্ডারে। সুতরাং আমাদের অফিসার যা বললেন, পুলিশ কর্তা প্রাক্তন, সেটা আমাদেরকে ভালোভাবে ভাবা উচিত যে ন্যাশনাল ক্যাপিটালে যদি এইরকম সিকিউরিটি ল্যাপসেস হয়, তাহলে দেশের অন্যান্য প্রান্ততে কি আছে সিকিউরিটি? একেবারে আমি এই জায়গাটাতে আলোচনায় ফিরবো, একটা ছোট্ট বিরতি আমাকে তার আগে নিতে হবে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর। আমি একবার সরাসরি চলে যাব নয়াদিল্লিতে, সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। এবং রিয়া, আজকে যে আলফালা ইউনিভার্সিটি, সেখানেও রিয়া গিয়েছিল। আমি রিয়ার কাছ থেকে জানতে চাইবো, রিয়া তুমি আলফালা ইউনিভার্সিটিতেও গেছিলে, আমার তোমার কাছে প্রশ্ন যে এই যে আলফালা ইউনিভার্সিটি, যেটা দেখা যাচ্ছে যে গোটা টেরর প্লটের যেটা এপি সেন্টার, সেখানে তিনজন ডাক্তার এর সঙ্গে ইনভলভ, এটাকে তদন্তকারীরা কিভাবে দেখছেন? তারা কি আলফালা ইউনিভার্সিটি সেটাকেও স্ক্যানারে রাখছেন?
একদমই মৌপিয়াদি, এই আলফালা ইউনিভার্সিটি যেটা হরিয়ানার বুকে, একদম আমি আজকে যখন এই ইউনিভার্সিটিটা গিয়েছিলাম তখন আমি দেখলাম যে একদম গ্রামের মধ্যে একটা ইউনিভার্সিটি, এবং যেখানে আমি যতক্ষণ ছিলাম এই ইউনিভার্সিটিটার সামনে আমার লাইভ দেওয়ার জন্য, সেখানে আমি দেখলাম যে অ্যাম্বুলেন্স ছাড়া বিভিন্ন রকমের গাড়ি এবং সেখানকার স্টুডেন্টদের, সেখানকার ডাক্তারদের প্রচন্ড বড় বড় গাড়ি সেখানে ঢুকছে এবং বেরোচ্ছে, ডাক্তাররা নিজেরাই ড্রাইভ করছে। এবং এই যে ইউনিভার্সিটির মধ্যে এইরকম একটা নাশকতার ছক কষা হচ্ছিল, সেই বিষয়টা কিন্তু কারোর যে মনে হবে বা সেটা সন্দেহ মনে হবে এমন কিন্তু সেখানে এমন কোনো জিনিস ছিল না, যদি এই তিনজনকে না গ্রেপ্তার করতে পারতো। কারণ তোমাকে জানিয়ে রাখবো যে জম্মু কাশ্মীর পুলিশ ইতিমধ্যেই যে তিনজনকে গ্রেপ্তার করেছে, যার মধ্যে মুজাম্মিল, আদিল এবং শাহিন, এই তিনজন রয়েছে, এবং উমর নবী যাদের অ্যাসোসিয়েট, এবং সেই উমর নবী ইতিমধ্যেই মৃত্যু হয়েছে এই দিল্লি ব্লাস্টে, সেটাও কিন্তু কার্যত পরিষ্কার হয়েছে। এবং এই যে পুরো বিষয়টা সেটা কিন্তু অপারেট হচ্ছিল এই আল ফাতা যে কলেজ সেখান থেকে বা ইউনিভার্সিটি, সেখান থেকে কিন্তু পুরোটা অপারেট হচ্ছিল। কেন এখান থেকে পুরোটা অপারেট হচ্ছিল তদন্তকারী আধিকারিকরা মনে করছে, কারণ এই ইউনিভার্সিটির যে ল্যাব রয়েছে সেই ল্যাবেতে বেশ কিছু জিনিস, বেশ কিছু নমুনা পাওয়া গিয়েছে, যেই কারণের জন্য এই বিষয়টা তদন্তকারী আধিকারিকরা মনে করছে। এবং তুমি যেটা বললে যে এই ইউনিভার্সিটি তদন্তের আওতায় আছে কিনা, একদমই এই ইউনিভার্সিটি পুরোপুরিভাবে তদন্তের আওতায় রয়েছে। এবং এই ইউনিভার্সিটিতে শুধুমাত্র যে বিভিন্ন স্টেট পুলিশ তারা এসে তদন্ত করছে এমনটা কিন্তু নয়, এইখানে সবকটি এজেন্সি, এনআইএ থেকে এনএসজি থেকে আরম্ভ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তাদেরও কিন্তু এই স্ক্যানারে রেখেছে এই আলফালা ইউনিভার্সিটি। আলফালার ফান্ডিং কোথা থেকে আসছে, বা যদি আমরা দেখেছি যে আলফালা ইউনিভার্সিটি স্টেটমেন্ট দিয়ে দাবি করছে যে তারা এই বিষয়টা সম্পর্কে অবহিত ছিল না এবং তারা সর্বতোভাবে তদন্তে কোঅপারেট করবে, কিন্তু তুমি বলছো যে আলফালা ইউনিভার্সিটি তার কানেকশন রয়েছে কিনা সেটাকে উড়িয়ে দেওয়া হচ্ছে না। একদমই মৌপিয়াদি, কারণ হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আজকে সকালেই তারা একটি এনকোয়ারি করছে, এবং সেই এনকোয়ারির মাধ্যমে মূলত তারা জানার চেষ্টা করছে যে এর ফান্ডিং কোথা থেকে আসতো। কারণ ইতিমধ্যেই জানা গিয়েছে ফরেন ফান্ডিং হতো, এবং সেখানে পাকিস্তানের ফান্ডিং হয়েছে কিনা সেই বিষয়টার জন্যই মূলত এনকোয়ারি করা হচ্ছে। এবং এই এনকোয়ারিতে যদি এমন কোনো তথ্য উঠে আসে তাহলে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা ইসিআইআর করে তদন্ত শুরু করবে। এবং অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো, বিভিন্ন যে স্টেট পুলিশ রয়েছে, যেখানে আমরা দেখলাম যে জম্মু কাশ্মীর পুলিশ থেকে আরম্ভ করে গুরুগ্রাম পুলিশ, হরিয়ানা পুলিশ, দিল্লি পুলিশ এবং বিভিন্ন স্টেটের, অন্যান্য বিভিন্ন স্টেটের পুলিশ তারা আসছে। এবং আজকে যে একটি গাড়ির কথা বলা হচ্ছিল, যে ব্রিজা গাড়ি, যেই গাড়িটিকে ট্রেস করা হচ্ছিল, তার কোন রকম হদিশ পাচ্ছিল না, সেই গাড়িটাকেও আজকে পাওয়া গিয়েছে আলফালা ইউনিভার্সিটির ভিতরে, যেই গাড়িটা কিনা ডক্টর শাহিন, অর্থাৎ লেডি যে ডক্টরকে গ্রেপ্তার করেছে সেই শাহিনের গাড়ি। এবং পুলিশ মনে করেছিল এই গাড়ি থেকে হয়তো বিপুল পরিমাণের কিছু পাওয়া যাবে, সেই কারণের জন্য আগে থেকেই বম স্কোয়াড সেখানে পৌঁছেছিল, বম স্কোয়াড দিয়ে পুরো জায়গাটাকে ঘিরে ফেলা হয়েছিল, কোয়ার্ডন অফ করে সেই তদন্ত করা হয়েছে, যদিও এখনো অবধি কিছু পাওয়া যায়নি। তবে এই ইউনিভার্সিটির যে ল্যাব রয়েছে সেই ল্যাবও কিন্তু নজরে রয়েছে, কারণ তোমাকে জানিয়ে রাখবো যে এই ল্যাবেতে আরডিএক্স আইইডি বানানোর জন্য যে কেমিক্যাল তৈরি করতে হয়, সেই কেমিক্যাল এখানে তৈরি হতো কিনা সেই বিষয়টাও কিন্তু তদন্ত করছে। এবং এখানে যারা আসতো তাদের যে ব্রেন ওয়াশ করে এই পুরো বিষয়টা, অর্থাৎ এই চক্রের সঙ্গে তাদেরকে যোগ করা হতো, সেই বিষয়, সেই তথ্য কিন্তু ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকরা মাঝি আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন নয়াদিল্লি থেকে। আমি মিস্টার শর্মার কাছে আরো একবার আসবো। মিস্টার শর্মা, একটু সংক্ষেপে আপনার কাছে জেনে নেওয়ার চেষ্টা করবো যে ডেফিনেটলি যে এটা আমরা সবাই বুঝতে পারছি, মানে এর জন্য এক্সপার্ট হওয়ার দরকার নেই যে এই টেরর প্লটটা সেটার হদিশ পাওয়া গেছে বলে একটা সিরিয়াল ব্লাস্ট হয়তো আটকানো গেছে, একটা আরো বড় সড়ো কিছু সেটা আটকানো গেছে, কিন্তু তার সত্ত্বেও যেটাকে সম্পূর্ণভাবে হদিশটা পাওয়া গেল না। অর্থাৎ যখন এই 2900 কেজিরও বেশি বিস্ফোরক উদ্ধার হলো, একাধিক ডক্টর তাদের হদিশ পাওয়া গেল তার পরের কয়েক ঘন্টায়, তখন দিল্লিতে, রাজধানীতে
যে ধরনের চেকিং, নাকা চেকিং প্রয়োজন ছিল, যে ধরনের সার্ভেলেন্স প্রয়োজন ছিল, অন্তত আমরা এই গাড়িটার, এই i20 উমার নবীর i20-র যে মুভমেন্ট দেখেছি, সেটা কিন্তু সেই এই যে ওয়েক আপ কলটা ছিল, সেই ওয়েক আপ কলটা অনুযায়ী রেসপন্ড করার ইঙ্গিত কিন্তু দিচ্ছে না। দেখুন, এখানে যে ঘটনাটা ঘটলো, পার্টিকুলারলি কনস্পিরেসি অ্যাঙ্গেলটা আমি খুব একটা বলতে চাইবো না, বিকজ আই হ্যাভ নেভার ওয়ার্কড উইথ ইন্টেলিজেন্স ব্যুরো আইদার ইন দ্য স্টেট অর ইন সেন্টার, তো ওদের মেথডোলজি গুলো আমার জানা নেই। বাট প্রাইমা ফেসি মনে হচ্ছে এটা যেহেতু ইন্টার স্টেট ব্যাপার ছিল, লিড রোল শুড হ্যাভ বিন টেকেন বাই দেম, দ্য ইন্টেলিজেন্স, বাট লিড রোল হ্যাজ কাম ফ্রম জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশ, দ্য ইউনিফর্ম পুলিশ। দে অ্যালার্টেড ফরিদাবাদ পুলিশ কমিশনারেট, ওরা আগে থেকে জানতো না যে এইভাবে একটা মডিউল তৈরি হয়ে গেছে। আল-ফালাহ ইউনিভার্সিটি ইজ ভেরি মাচ লোকেটেড ইনসাইড জুরিডিকশন অফ ফরিদাবাদ পুলিশ কমিশনারেট। সো ওদের প্রত্যেক পুলিশ কমিশনারেট আবার নিজস্ব একটা স্পেশাল ব্রাঞ্চ থাকে। এবার স্পেশাল ব্রাঞ্চ, আই উড সে দ্যাট দে ফেল্ড ইন ডিসকভারিং দিস মডিউল, particularly the car bomber and his associates. They were living or they were hiring nearby places, গ্যাদারিং এক্সপ্লোসিভস, এইগুলো ফরিদাবাদ পুলিশ নিজে থেকে আগে থেকে জানতো না। সাবসিকুয়েন্টলি যেগুলো উত্তরপ্রদেশ পুলিশ এটিএস ওদের সাহারানপুর অথবা অন্য অন্য জায়গা থেকে, কানপুর থেকে যে অ্যারেস্টগুলো করেছে, তো পসিবলি দে হ্যাড দেয়ার ওন লিডস অর মেবি দে ওয়ার অ্যালার্টেড বাই জেএনকে পুলিশ। আর দিল্লি পুলিশের এখানে আরেকটা ডিসঅ্যাডভান্টেজও আছে, অলদো দিস ইজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট মেট্রোপলিটন পুলিশ ফোর্স। আমি বিভিন্ন তথ্যগুলো যাচাই করে দেখেছি যে 82,000 স্ট্রং পুলিশ ফোর্স কোথাও নেই, অ্যান্ড দে আর ওয়েল ইকুইপড, দে আর ফান্ডেড বাই MHA। বিভিন্ন বর্ডার, যেখানে হরিয়ানা থেকে অথবা উত্তরপ্রদেশ থেকে যেগুলো বর্ডার আছে, দিজ আর ওয়েল আন্ডার কভারেজ অফ CCTV। আর ওই ফিডগুলো নিশ্চয়ই যে নিয়ার বাই পুলিশ কন্ট্রোল রুম আছে ওখানেও যাচ্ছে। But somehow yesterday I was talking to someone, I said that there should be sniper dogs also, because all these chemicals, যে এক্সপ্লোসিভস গুলো কেউ যদি দিল্লিতে নিয়ে আসছে, এই কেসেও যা দেখা গেল যে ইট ওয়াজ হিউম্যানলি পসিবলি নট চেকড আইদার দ্য বুট অর যে ফ্রন্ট বনেট থাকে। আমরা এখন যে কোনো জায়গাতে যাই, মানে যেখানে একটা সিকিউরিটি গার্ড গুলো থাকে, ওরা বলে যে গাড়ির বুটটা খুলো না অথবা বনেট খুলে না, তারপরে বিভিন্ন, তো এগুলো যে চেক পোস্ট গুলোতে আমার মনে হয় আর একটু নজরদারি কিভাবে আর ভালোভাবে করা যায় সেটা দেখতে হবে। So that because again problem is Delhi itself has huge number of registered vehicles, তারপরে নিয়ারবাই স্টেট থেকে গাড়িগুলো ঢুকে, এখন এটা in lakhs of vehicles circulate inside মানে Delhi police jurisdiction in any given day on 24 hours. So this is a very very challenging, very very tough task. I can understand if I had been there. Although the police commissioner who has recently joined there, Satish Golcha, he's also a respected police officer. He was also in CBI. I think he's professionally competent. But yes, certain things they will have to tone up. But Delhi will always remain on target. It's a high value target. And jeta ei ghotanata na ghotle, if they are making preparations for 26th January, if they are making for 6th December, then you can understand the volume, particularly যেভাবে explosive material গুলো জড়ো করা হয়েছিল, and possibly they were planning 6 simultaneous blasts either inside Delhi or in and around Delhi, যেটাকে আমরা NCR বলি। আমি এই প্রসঙ্গে আপনার কাছে আবারও আসবো মিস্টার শর্মা, কারণ যাদের হদিশ পাওয়া গেছে যে 4টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে, তার বাইরে আমরা এখনো পর্যন্ত জানি না যে আর কতজন এই রকম চিকিৎসক বা তাদের সঙ্গী সাথী এবং আরও কতগুলো গাড়ি তারা এখনো পর্যন্ত এই মিশনের অংশ হিসেবে খোলা ঘুরে বেড়াচ্ছে। আমি এই প্রসঙ্গে আসবো আপনার কাছে, তার আগে আমি একটু রাজনৈতিক আলোচনায় আসার চেষ্টা করি। পাবন খেরা তিনি আজকে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় সরকারকে নিশানা করে, কি বলছেন তিনি শোনাব। हम पुलवामा के सवाल पूछते रहते हैं कि साहब RDX कैसे पहुंचा, नहीं मिले जवाब। सतपाल मलिक जी पूछते हुए रह गए, नहीं मिले जवाब, उनको और बेइज्जत अलग किया गया। 2900 किलो विस्फोटक सामग्री दिल्ली के 20 किलोमीटर दूर पहुंच चुकी, कैसे पहुंची? लाल किले के बाहर एक गाड़ी में विस्फोटक सामग्री है और वो
एक्सप्लोजन होता है, धमाका होता है, लोगों की जान जाती है, लोग घायल होते हैं, दिल्ली राजधानी के भीतर प्रधानमंत्री के घर के पास, ये कैसे संभव हुआ? कौन जिम्मेदारी ले रहा है, कौन जवाबदेही ले रहा है? ये सवाल बहुत गंभीर है, देशवासियों के मन में ये सवाल है। অঙ্কন, প্রতিটি প্রশ্ন অত্যন্ত ভ্যালিড প্রশ্ন। রাজধানীর একদম উপকণ্ঠে, রাজধানী যে কোনো শহর নয়, তার উপকণ্ঠে এত হিউজ পরিমাণে বিস্ফোরক মজুত হলো। এবং আবারও বলছি যে যখন এই বিস্ফোরকের সন্ধান পাওয়া গেল তার পরের কয়েক ঘন্টা, সে পরের কয়েক ঘন্টার মধ্যে ব্লাস্টটা হলো। ওই পার্কিংয়ে গাড়িটা দাঁড়িয়ে থাকলো দীর্ঘক্ষণ, বিভিন্ন যে টোল প্লাজা, সেই টোল প্লাজা দিয়ে সেই গাড়িটা গেল এলো। না, এখন বিষয় হলো যে আমরা তো কাউকে দায়িত্ব দায়ভার চাপিয়ে দিইনি, দায়িত্বটাও আমাদের, ব্যর্থতাও আমাদের, এটা আমরা প্রথম থেকে স্পষ্ট কথায় বলছি। কিন্তু কারা কথা বলছে, এই যে প্রশ্ন আপনি যে পবন খেরাকে দেখাচ্ছেন, পবন খেরাদের আমলে 10 বছরে 7,217খানা টেরর অ্যাটাক, 120 মাসের মধ্যে 972টা বোম ব্লাস্টের ঘটনা। দিল্লিতেই 2011 সালে আমরা এর থেকে তীব্রতাময় আমরা বোম ব্লাস্ট দেখেছিলাম। আমার এখানে একটা বক্তব্য আছে অঙ্কন, আমার একটা বক্তব্য আছে। প্রথমত এক সেকেন্ড একটু বলি। প্রথমত হচ্ছে এটা টেরর অ্যাটাক মানে যে পরিবারগুলো, ডেফিনেটলি আমরা শিউরে উঠি, আমরা ত্রস্ত হই, কিন্তু যে পরিবার তাদের প্রিয়জনদের হারান তাদের কাছে কিন্তু কোনো নাম্বার দিয়ে সেটা জাস্টিফাই করা যায় না, নাম্বার 1। নাম্বার 2, টেরর অ্যাটাক মানে দেশের আত্মাতে আঘাত। একদম আপনার সাথে সহমত। সেখানে নাম্বার গেম, না, নাম্বারের কম্পারিজন, একদম নাম্বারের কম্পারিজনটা প্রয়োজন, কারণ আমরা সুমেরু কুমেরুতে বসবাস করি না, আমরা একটা 140 কোটির দেশে বসবাস করি, যেখানে একটি সরকার এবং আরেকটি সরকার, যেটি রাজনৈতিক দল পরিচালিত, কোন সরকার কতটা নিরাপত্তা দিতে পারছে শূন্য তো কখনো ডিজিট হতে পারে না, যে কোনো ঘটনা ঘটছে না। এটা আমিও চাইবো, বিজেপিও চাইবে, তৃণমূলও চাইবে, কংগ্রেসও চাইবে, সিপিএমও চাইবে, বাট কোনো আইডিয়াল স্টেটে শূন্য তো হয় না। এবার আমি বলছি যে কোন জায়গায় সমস্যা হয়। এই যে একটু আগে ইনি গোনালেন যে কত কত হয়েছে, আচ্ছা বকটুই, ঢোলাহাট, এগরা, দত্তপুকুর, ভূপতিনগর, 472টা বোমা বিস্ফোরণের ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেছে। অপদার্থতম পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায় স্বীকার করেছেন একটারও? আচ্ছা আমি বলছি, আমি এক লাইন আমার বিরুদ্ধেই তো সবাই বলবেন আজকে। তো এই যে আপনি বলছেন না, যখন ব্যবস্থা নিতে যায়, আগে যখন প্রিকশন নিতে যায়, না একদম সবাই, না বিজেপি সরকারের বিরুদ্ধেও তো বলছে, না বিজেপি সরকারের বিরুদ্ধেও তো বলছে। আমরা যখন এই যে একটু আগে শর্মা স্যার বলছিলেন যে যখন সাহারানপুরে যাচ্ছে এটিএস থেকে শুরু করে সবাই, ওখানকার কংগ্রেসের সাংসদ ইমরান মাসুদ বলছেন কি, যে না মুসলমান বস্তিতে ঢুকে যোগীর পুলিশ অত্যাচার চালাচ্ছে। এই যে সংখ্যালঘু ভোট ব্যাংকের জন্য আজকে আমরা চুপ করে থাকবো যে না, একের পর এক জায়গায় কোনো পুলিশ কাজ করবে না, কিছু করবে না, আমরা চুপ থাকবো না? আজকে যখন আপনারা পুলওয়ামা নিয়ে, ডেফিনেটলি প্রশ্নগুলো ভ্যালিড, যে কিভাবে এত বিস্ফোরক আসছে, পুলওয়ামাতে আসছে, কিভাবে টেররিস্টরা তারা পহেলগাঁও অবধি এসে পৌঁছলো এবং তারপর তারা কোথায় চলে গেল, এখানেও প্রশ্ন উঠছে। আবার দ্য সেম টাইম 1 দশকেরও বেশি সময় ধরে আমরা দেশে সিরিয়াল ব্লাস্ট দেখিনি। এক্ষেত্রেও হয়তো সিরিয়াল ব্লাস্ট আটকানো সেটা সম্ভব হয়েছে এবং সেটা এজেন্সির অ্যালার্টনেসের জন্যই আটকানো সম্ভব হয়েছে। সিরিয়াল ব্লাস্ট বা টেরর অ্যাটাক এমন একটা বিষয়, সেটা তো আপনাদের সরকারকেও, আপনাদের সরকারের সময় মুম্বাই 26/11 হয়েছে। অবশ্যই সত্যি কি এটা দোষারোপের সময়? না, দোষারোপের সময় নয়, এবং সেই কারণেই মৌপিয়া আমরা দেখেছিলাম পেহেলগাঁও ইনসিডেন্টের পরে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী নিজে গেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে, এবং বিরোধীদের তরফ থেকে তিনি তার সমর্থন, সহমর্মিতা সবকিছু দেখিয়ে এসেছিলেন। যখনই দেশ যখন ক্রাইসিসে পড়বে, উই শুড বি টুগেদার, এতে কোনো সন্দেহ নেই। এবং এখানে এই সংখ্যা নিয়ে জাগলারি, কে কি করেছে, কার সময় কতটা হয়েছে, আমি তার মধ্যেও ঢুকতে চাই না। ঢুকতে চাই আমি একটা বিষয়তে, যে কবে আমরা এটার থেকে বেরোতে পারবো। আমরা তো টেরর অ্যাটাকের সময় শিবরাজ পাটিলকে 3 বার স্যুট চেঞ্জ করে তাকে তার অপসারণও দেখেছি। আমি একটা কথা বলছি, আমি খুব স্পেসিফিক্যালি একটা কথা বলছি, আমরা তো অনেক ন্যারেটিভ শুনি, অনেক ন্যারেটিভ। এই তো ন্যারেটিভের খেলা তো ডক্টর মনমোহন সিং এর আমলেও চলতো না, পিভি নরসিমহা রাওয়ের আমলেও চলতো না, তার আগে রাজীবজি ইন্দিরাজির আমলেও চলতো না।
ঘুষকে মারেঙ্গে, তাহলে ঘুষকে মারেঙ্গে ন্যারেটিভটা কি এখন রিভার্স হতে চলছে ভারতবর্ষে? তারা এসে ঘুষকে মারছে আমাদের কি করে আসছে? এই যে পবনজি প্রশ্নগুলো তুলেছে এর একটার উত্তর নেই। ও চলে এলো কোথায়, কোন জেলায় কি হয়েছে? সুমনদা আসবো আমার প্রশ্নটার কাছে। প্রশ্নটা এক সেকেন্ড আমার জিজ্ঞাসা যে আমরা দেখেছিলাম যে দর্থহীন ভাষায় ভারতের তরফ থেকে বলে দেওয়া হয়েছিল যে এই অপারেশন সিন্দুর চলাকালীন যে এরপর যদি কোনো টেরর অ্যাটাক হয় সেটা উইল বি কনসিডার্ড অ্যাজ অ্যান অ্যাক্ট অফ ওয়ার। সেই অনুযায়ী এটা একটা অ্যাক্ট অফ ওয়ার। ইয়েস, তাই হওয়া উচিত ওদের কথা অনুযায়ী। মুশকিলটা হচ্ছে 6:52 এগুলো বুঝতে গেলে তো একটু সময় দিতে হয় প্রধানমন্ত্রীকে। 6:52 এই ব্লাস্টটা হয়, তার থেকে 7টার মধ্যে হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী হি ওয়েন্ট অ্যাহেড উইথ হিজ ভুটান ট্রিপ। 2019 পুলওয়ামা হয়েছিল 3:10। 6টা পর্যন্ত মোদি সাহেব জিম করবেট পার্কে শুটিং করছিলেন। কোনটা অ্যাক্ট অফ টেরর, কোনটা নয়, কখন কি করবেন ওটা ভাববেন না ওখানে গিয়ে ওখান থেকে বলছেন মেরে দেবো, ঘুরে দেবো? আসলে পুরো বিষয়টা হয়ে গেছে কি, আমার মনে হয়েছে পুলওয়ামা এবং এবারও মোদি নিজেই ভরসা পাচ্ছেন না যে উনিও তো নিরাপদ নন দিল্লিতে। অমিত শাহ যতদিন হোম মিনিস্টার আছেন দেখছেন তো ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। আপনি আরেকটা জিনিস খেয়াল করেছেন, আল ফালা নিয়ে কথা হচ্ছে, ফেয়ার এনাফ, হতেই পারে। মোজাম্মিল এবং উমার দুজনের বাড়ি হচ্ছে পুলওয়ামা। পুলওয়ামা থেকে 50 কিলোমিটার দূরত্বে হচ্ছে অনন্তনাগ, যেখানে সরকারি হাসপাতালে চাকরি করত আদিল বিফোর শিফটিং টু সাহারানপুর। আদিলের লকার থেকে পাওয়া গেছে AK-47। সাউথ কাশ্মীরের এই জায়গাটা বরাবর এরকম থেকে গেল, সেই পুলওয়ামা হলো অনন্তনাগ। তার মানে কি ভিজিলেন্সটা তখনও তৈরি হলো না। অমিত শাহ বলছে অমিত শাহের ধারাবাহিক ব্যর্থতা। একটা সিকিউরিটি ফোর্স ইন্ডিয়াতে হোম মিনিস্টার হওয়া আর গুজরাটে সোহরাবুদ্দিনকে মেরে দেওয়া হোম মিনিস্টার, দুটো জিনিস এক নয়, বুঝতে হবে। রঞ্জি ম্যাচ খেলতে খেলতে টেস্টে চলে গেছে, মহা মুশকিল হয়ে গেছে। সপ্তর্ষি বলো। সপ্তর্ষি শুনতে পাচ্ছ? এবার পাচ্ছি। হ্যাঁ প্লিজ। না, আমার কথা হচ্ছে যে খুব ছোট 2-3টে কথা। একটা হচ্ছে র্যাডিক্যালাইজেশনের কথা হচ্ছিল। এবার এই র্যাডিক্যালাইজেশনটা কোনো টেরিটরি, কোনো লোকেশন দেখে হয় না। এটা একটা ইউনিভার্সিটিতেও কাউকে র্যাডিক্যালাইজ করে দেওয়া যায়, আবার একেবারে কাশ্মীরের একেবারে রিমোট কোনো গ্রামে সেখানেও র্যাডিক্যালাইজেশন। একটা সরকারকে র্যাডিক্যালাইজেশন আমরা দেখেছি আমাদের ঘরের কাছে শিমুলিয়াতেও এই র্যাডিক্যালাইজেশন, এই ইন্ডক্ট্রিনেশন সেটা চলেছে। খাগড়াগড়ের পর সেটা সামনে এসেছে। কারেক্ট। আমার দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনার ক্ষেত্রে দাঁড়িয়ে দায়ভার তো সেন্ট্রাল গভর্নমেন্টকে নিতেই হবে। এটা অন্য কাউকে নিলে হবে না, এটা তাদেরকে নিতে হবে। এবং এখন বলতে হবে যে তারা এটার ক্ষেত্রে দাঁড়িয়ে তাদের নেক্সট কোর্স অফ অ্যাকশনটা কি। মোদি মাস্ট কাম ক্লিন এবং বলবে যে এটার পরে সে কি করতে চায়, সেন্ট্রাল গভর্নমেন্ট কি করতে চায়। কারণ যে ন্যারেটিভটা ওদের ছিল যে দ্য এপিসেন্টার অফ টেরর অ্যাটাকস লাইজ আউটসাইড ইন্ডিয়া, ভারতবর্ষের বাইরে আছে, সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। একটা ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিতে একটা মডিউল অপারেট করছে। সুতরাং এবার কোথায় বোম মারবে, এবার কার বিরুদ্ধে লড়াই করবে, এইটা বলতে হবে। এটা না বললে আমাদের, আমি যেটা দিয়ে শুরু করলাম যে অপারেশন সিন্দুরের মতন একটা ভালো অপারেশন আমাদের আর্ম ফোর্সেস, তার আউটকামটাই কিন্তু কোয়েশ্চেনের মুখে চলে আসছে। সুতরাং এটা দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট মাস্ট রেসপন্ড। আমি আসবো সপ্তর্ষি। আমি অঙ্কনের কাছে খুব সংক্ষেপে। অঙ্কন, এই যে প্রথমত যে সেন্ট্রাল গভর্নমেন্টের রেসপন্স দরকার, এটা যেমন সপ্তর্ষি বলছেন, প্রসূনদা যে কথাটা বলেছেন, যে এরই মধ্যে প্রশ্ন উঠছে যে প্রধানমন্ত্রী তার পরের দিন ভুটান সফরটা সেটা তিনি চালু রাখলেন। আমরা দেখেছিলাম যে এর আগে যখন পহেলগাঁও হলো তখন তিনি দেশের বাইরে ছিলেন, কিন্তু তিনি সেখান থেকে সরাসরি আসেন, ফিরে আসেন, তা কাটছাঁট করে সফর। কিন্তু সেখান থেকে তিনি ছিলেন বিহারে একটা প্রশাসনিক সভা ছিল, সেই সভায় তিনি গিয়ে হাজির হয়েছিলেন। পুলওয়ামার ক্ষেত্রে একইভাবে উঠে আসছে যে সেদিন একটি আন্তর্জাতিক একটি চ্যানেলের একটা শুটিং সেখানে চলছিল। এই যে প্রায়োরিটিজের ক্ষেত্র, এইটা তো বারবার বিরোধীরা তুলছেন। এবং প্রায়োরিটিজের ক্ষেত্রে আপনি কাজটা দেখবেন, ফলাফল। আমি আবার বলবো, সংখ্যা তত্ত্ব নিয়ে আলোচনা হলেই যেহেতু বিরোধীদের সমস্যা হবে, প্রায়োরিটিজ বলেই আজকে 68% টেরর অ্যাটাক কমেছে
এবার আপনি সেটা বলবেন যে না কিন্তু তো নির্মূল করা যায়নি। হ্যাঁ, নির্মূল করা যায়নি। এবার যখনই আমি বলবো যে ঘরের মধ্যে স্যানিটাইজ করতে হবে, যখনই আমি বলবো ইউনিভার্সিটি, দাদা আমি সংখ্যা তত্ত্ব আমি বললাম তো 14 থেকে 25 অবধি কি হয়েছে দাদা আপনার সময় বলিনি, না দাদা আপনার সময় বলিনি। এই যে যখনই আমরা স্যানিটাইজের কথা বলবো, যখনই আমরা বলবো যে হ্যাঁ ওই এ গ্রেড ইউনিভার্সিটি হলে সেটা আলফালা হোক বা যাদবপুর ইউনিভার্সিটি হোক, সেখানে নজরদারি প্রয়োজন, নো সার্ভিলিয়েন্স বলে এই যে বাম অতিবাম সপ্তর্ষি দ্বারা তখন চলে আসবে যে না না না। এই তো হয়েছিল আলফালাতে যখন আমরা বলেছিলাম সার্ভিলিয়েন্স বসানো প্রয়োজন, জাভেদ সিদ্দিকীর মতো মানুষ বসা মানে র্যাডিকালাইজেশন, না এটা হয়ে যাচ্ছে কি মুসলিম সংখ্যালঘুদেরকে বিজেপি সরকার টার্গেট করছে। এই যে ভোট ব্যাংক বাঁচানোর জন্য এই যে একটা মানে আমরা ভুলে যাচ্ছি যে আমাদের ক্ষেত্রে রাষ্ট্র এর নিরাপত্তাটা আগে প্রয়োজন। এই যে একটু আগে বললেন এত ব্যর্থতা এই কে, আচ্ছা বকটুই বিস্ফোরণের কতদিন পর মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গেছিলেন, মানুষগুলো মারা গেছে, তার জীবনের কোনো মূল্য নেই। মানুষ খাগড়াগড়ের পর মুখ্যমন্ত্রী কবে গেছিলেন? খাগড়াগড়ের পর মুখ্যমন্ত্রী কোথায় গেছিলেন? আপনি যে কথা সময় একদম সংক্ষিপ্ত, আমি মিস্টার শর্মার কাছে খুব সংক্ষেপে মিস্টার শর্মা দুটো প্রসঙ্গ একটু জানার চেষ্টা করবো। এক হচ্ছে আমি যেটা তখনই বলছিলাম যে এখনো পর্যন্ত আমরা জানি না যে এই মডিউলের সঙ্গে জড়িত আর কতজন এবং আর কত এই যে ভেহিকল বোর্ন আইইডি ভিভিআইডি সেগুলো কতটা এই মুহূর্তে খোলা ছুট পেয়ে ঘুরে বেড়াচ্ছে সেটা সম্পর্কে আমাদের কাছে কোনো স্পষ্ট ধারণা নেই। এটা কতটা আশঙ্কার জায়গা, নাম্বার ওয়ান। নাম্বার টু, ইতিমধ্যেই টার্কি এবং দুবাই যোগ আসছে, বিশেষ করে উমার নবী এদের হ্যান্ডলার সে টার্কির উকাসা বলে একজনের নাম উঠে আসছে। কোথাও দাঁড়িয়ে কি আপনার মনে হয় যে ফাইনালি যে ইন্টারপোলের মতো সংস্থা, যে আন্তর্জাতিক সংস্থা, তাদের ইনভলভমেন্টও দরকার হতে পারে? দেখুন, আপনার প্রশ্নের 2-3টা অংশ ছিল, আমি সেভাবে উত্তর দেব। টেররিজম আই থিঙ্ক ওয়ার্স্ট ফর্ম ইজ দিস কার বর্ন যেগুলো এক্সপ্লোশন করা হয়। এটা মিডল ইস্টার্ন ওয়ার্ল্ডে অনেক দিন ধরেই আছে, লেবানন অথবা অন্যান্য যে ওই ধরনের দেশগুলো আছে। অ্যান্ড দিস ইজ নট দ্য অলসো ফার্স্ট টাইম যখন কার লিডেন উইথ এক্সপ্লোসিভ হ্যাজ বিন ইউজড ফর টেরর ইনসিডেন্ট। ইনফ্যাক্ট যেটা সিআরপিএফ কনভয়ের উপরে হামলা চালানো হয়েছিল সেটাও ওই রকম ইনসিডেন্ট ছিল। আর আমার মনে পড়ছে আর্লি 2000s আই ওয়াজ ওয়ার্কিং অন ডেপুটেশন উইথ সিআরপিএফ, তখন জম্মু অ্যান্ড কাশ্মীরে এই ফিদাইন অ্যাটাকগুলো আরম্ভ হয়েছিল, বাট মোস্টলি ইট ইউজ টু বি firearm carrying persons who will either storm the CRPF or security forces camps and kill people, or anekgulo temple attack hoto tokhon Jammu-te. I used to think if this will spread that it will be very, very different. So possibly I can say as a security analyst, we will have to be ready to tackle this kind of terror attacks which will be using this module. এখানে যেটা দেখা যাচ্ছে, ইনিশিয়ালি আমি দেখলাম একটা i20 হুন্ডাই নিয়েই যে মেন যাকে মডিউল লিডার অনেক চ্যানেলগুলো আইডেন্টিফাই করছে। উই ডোন্ট নো রিয়েলি হোয়াট উইল আলটিমেটলি কাম আউট, হু ওয়াজ দ্যাট মডিউল লিডার। এই ছাড়া আরেকটা গাড়ি পরে ফোর্ড ইকো স্পোর্ট ধরা পড়েছে, আরো একটা ব্রেজা, একটা ডিজায়ার। So yes, so preparation seems to be like, if we go back to 1993 in Mumbai blasts, a series of blasts has taken place, including Bombay Stock Exchange এর সামনে, তখন কিন্তু স্কুটার গুলোতে লোড করে দেওয়া হয়েছিল RDX. So these terror modules have graduated to a level either by their higher training, because the doctors, professional class, once they have entered these terror modules, they are very, very intelligent people. They may be from any part of India, any part of the world. Only very intelligent people make to these professional courses, that we have to understand. আমি একটু মার্জনা চেয়ে নিচ্ছি, আমার সময় একদম সংক্ষিপ্ত, তাই আমাকে এখানেই আলোচনাটা শেষ করতে হচ্ছে। কিন্তু ডেফিনেটলি এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় প্রশ্ন থেকে যাচ্ছে যে আরো কতজন এই মডিউলের পার্ট, তারা কোথায়, তাদের মধ্যে কি প্ল্যান রয়েছে, আরও কোনো গাড়ি কি এইরকমভাবে বিস্ফোরক বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে সঠিক সুযোগ বুঝে আঘাত হানার অপেক্ষায়? আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।